Bismillah ar-Rahman ar-Rahim. Students, hope you are well and doing well in your home. আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করেছি প্রথম থেকে 4th চ্যাপ্টার পর্যন্ত। আজকে আমরা 5th চ্যাপ্টার আলোচনা করব। এই চ্যাপ্টারের শিরোনাম তোমরা জানো। এই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে কি যে সোশ্যাল ইনস্টিটিউশনস। আমরা আগের চ্যাপ্টারে যখন আমরা যে বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি এটি যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা ডিফাইন করেছিলাম হোয়াট ইজ সোশ্যাল ইনস্টিটিউশন। সেই সোশ্যাল ইনস্টিটিউশনেরই এখন আমরা স্পেসিফিক্যালি কিছু ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অফ সোসাইটি সেটি আমরা আলোচনা করব। তো ওখানে আমরা কি আলোচনা করেছিলাম? যখন সোশ্যাল ইনস্টিটিউশন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম কি যে সোশ্যাল ইনস্টিটিউশন কি করে, যে কিছু সোশ্যাল নিডস, স্পেসিফিক নিডস, প্রত্যেকটা ইনস্টিটিউশন কিছু স্পেসিফিক নিডস ফুলফিল করে, কিছু প্রয়োজন পূরণ করে। আর একটা বলেছিলাম কি যে সেই প্রয়োজনগুলো পূরণের যে রুলস অ্যান্ড প্রসিডিওর, যে কিছু নিয়ম কানুন কিভাবে সেটা হবে, সেটা সমাজ নির্ধারিত কিছু নিয়ম কানুনের সমষ্টির নামই হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন। তাহলে সেটি যদি হয়, আমরা দুটা জিনিস অন্তত আমরা বলবো, যে একটা হচ্ছে যে সোশ্যাল ইনস্টিটিউশন কি, যে কিছু প্রয়োজন পূরণ করে, একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি প্রয়োজন পূরণ করবে, এটি হলো একটি জায়গা। আরেকটি হচ্ছে কি যে কিছু সেই প্রয়োজনটা পূরণের জন্য, ফর এক্সাম্পল যে আমার খাদ্য, আমার তৃষ্ণা, এটি আমার একটি প্রয়োজন একেবারে বেঁচে থাকার জন্য, বেসিক নিডস। এখন যখন আমরা সোশিওলজি পড়ছি মানে কি, সোসাইটি পড়ছি। সোশিওলজি পড়ছি মানে কি, যে সোশ্যাল রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপ পড়ছি। তাই যদি হয় যে হিউম্যান রিলেশনশিপ পড়ছি, তাহলে কিন্তু আমরা ওই যে আমি বললাম যে আমার নিডস ফর ফুড, তারপরে যে আমাদের যে নিডস ফর থার্স্ট, সেগুলো কিন্তু আমরা এখানে খুব একটা আলোচনা করছি না বা করি না, যদিও ওইসবেরও যেটুকু সামাজিক সেটুকু আমরা আলোচনা করি। আসলে যেই সব জিনিসগুলো আমাদের সোশ্যাল রিলেশনশিপের সঙ্গে সম্পৃক্ত, কেবলমাত্র সেই জিনিসগুলোই কিন্তু আমরা সোশিওলজিক্যাল ডিসকাশন যখন থাকে, সোশিওলজিক্যাল অ্যানালাইসিস যখন থাকে, তখন আমরা সেই জিনিসগুলো আলোচনা করি। তাহলে এখন আসো আমরা আজকে আলোচনা করব কি, যে ইনস্টিটিউশনস, সোশ্যাল ইনস্টিটিউশনস, এই ইনস্টিটিউশনগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে স্পেসিফিক্যালি তোমাদের, যেহেতু তোমরা এখন ক্লাসে পড়ছো, এই জন্য তোমাদের যেগুলো সিলেবাসে আছে সেগুলো, তোমাদের সিলেবাসে 3টি ইনস্টিটিউশন আছে। কি কি? যে ম্যারিজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ রিলেশনশিপ। অল অফ দেম আর রিলেটেড টু হিউম্যান রিলেশনশিপ। সবগুলাই কি, যে তোমার সবই হচ্ছে যে মানবিক সম্পর্কের সাথে সম্পৃক্ত, এবং এগুলো কিভাবে কোনভাবে হয়, কিভাবে সমাজের মধ্যে কাজ করে, এগুলোর সিগনিফিকেন্স কি, এসব জিনিস আমরা আজকে আলোচনা করব। এই ক্লাসটার মধ্য দিয়ে তোমরা এগুলোকে ডিফাইন করতে পারবে, এই সমস্ত সোশ্যাল ইনস্টিটিউশনগুলো। তারপরে কি, যে স্পেসিফিক্যালি আমরা যেগুলো বলেছি, যে ফ্যামিলি, ম্যারিজ অ্যান্ড কিনশিপ, এগুলোকে তোমরা কারেক্টলি অ্যাপ্রোপ্রিয়েটলি ডিফাইন করতে পারবে। তারপরে আমরা কি বলেছি, যে সেগুলোর যে নিডস গুলো, তার যে সিগনিফিকেন্স, তার ফাংশনস সমাজের মধ্যে। আমি বললাম কি, যে প্রত্যেকটা ইনস্টিটিউশন কি করে, অন্তত একটি মানুষের একটি বিশেষ সামাজিক প্রয়োজন পূরণ করে। তাহলে সুতরাং তাদের কি সব ফাংশনস আছে সেগুলো আমরা আলোচনা করব। আর সাথে সাথে তোমরা এই আজকের ক্লাস হলে এটাও জানতে পারবে যে সিগনিফিকেন্স অফ দোজ ইনস্টিটিউশনস, যেগুলো আমরা আলোচনা করব সেগুলোর মধ্যে দিয়ে, যে এগুলো তোমার এগুলোর সিগনিফিকেন্স কি, এগুলোর তোমার যে সমাজের মধ্যে গুরুত্ব কোথায়, সেই সব জিনিসগুলো আমরা তোমরা সেগুলো বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। সেসব জিনিসগুলো আমরা এর মধ্য দিয়ে আলোচনা করব। তাহলে লেটস মুভ অন। ফার্স্ট উই উইল ডিসকাস ম্যারেজ। ম্যারেজ আসলে কিছু রঙিন, কিছু স্বপ্নীল, কিছু উৎসব, এইসব আমাদের সামনে আসে, স্বপ্ন, ভবিষ্যৎ ইত্যাদি আমাদের সামনে ভেসে ওঠে, এবং আমরা খুবই আনন্দিত হই। আসলে আনন্দিত হবার ব্যাপারও আছে, কিন্তু সাথে সাথে আবার এগুলো কিন্তু মানুষের উপরে কিছু অব্লিগেশনস, কিছু কি করে, কিছু রেসপন্সিবিলিটিস, কিছু অব্লিগেশনস, কিছু দায়িত্ববোধ, কিছু বাধ্যবাধকতা আরোপ করে।
সেটিও কিন্তু এগুলোর সঙ্গে যুক্ত। এবং সমাজে পৃথিবীতে যত ধরনের সমাজ আছে তাদের বিশেষ তোমরা দেখো যে অনেক তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখতে পাবে যে কালার, there are some kind of color related to the marriage in a specific society, a specific kind of society. For example, যে বাংলাদেশে আমরা কি বিয়ের ব্যাপারটা আসলেই কি লাল রং কথা আমরা ভাবি, আবার ইউরোপে আমরা দেখি কি যে সেখানে তোমার বিয়ের সাথে কোন রংটা সম্পৃক্ত, সাদা একেবারে। তো সো ইট ইজ এ সোশ্যালি সিগনিফিক্যান্ট, সোসাইটি স্পেসিফিক, কালচার স্পেসিফিক, যে কালচারের সাথে একটি সম্পৃক্ত, একটি কালচারের সঙ্গে নির্দিষ্ট। তারপরে বিশেষ ধরনের পোশাক আশাক, উৎসব অনুষ্ঠান ইত্যাদি আরো অনেক ধরনের, এগুলাকে আমরা বলি কি যে রিচুয়ালস, কাস্টমস, যে এগুলো আমরা ওই যে আগে আলোচনা করেছি যে নানা ধরনের রিচুয়ালস এন্ড কাস্টমস এর সঙ্গে সম্পৃক্ত, কনভেনশন, যে তারপরে তো ইনস্টিটিউশনই তো আমরা আলোচনা করছি এর সাথে, এইসব জিনিসগুলো, এই যে ফোকওয়েজ এন্ড মোরেজ, এগুলোও কিন্তু বিয়ের সাথে সম্পৃক্ত। বাট এটার একটা লিগ্যাল সাইডও রয়েছে, একটি লিগ্যাল অ্যাসপেক্টও রয়েছে। সে লিগ্যাল দিকটা বাদ দিলে আরো বহু কিছু আছে। লিগ্যাল দিকটা কি, ইটস কাইন্ড অফ সোশ্যাল, কি আমরা বলতে পারি ইটস কাইন্ড অফ সোশ্যাল কন্ট্রাক্ট, যে সোশ্যাল কন্ট্রাক্ট। বাট এর সাথে কিন্তু আরো অনেক কিছু সম্পৃক্ত। ওই যে বললাম যে অব্লিগেশনস এন্ড রেসপন্সিবিলিটিস আছে, এটা সোশ্যাল রিকগনিশনের ব্যাপার আছে। তো আমরা এগুলা আস্তে আস্তে যখন আলোচনা করব আমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে সমাজবিজ্ঞানের ভাষায় আমরা যখন এটি আলোচনা করব যে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সোশ্যাল সিগনিফিক্যান্স, তখন সেইভাবেই কিন্তু আমরা এটাকে ডিফাইন করব। তোমরা যখন লিটারেচার পড়বে সেখানে অনেক কিছু আছে, যে তোমার অনেক স্বপ্ন কল্পনা ইত্যাদি ইত্যাদি, জীবন মরণের সাথে ইত্যাদি হ্যানত্যান অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা যখন সোশিওলজি পড়ি বা সায়েন্স পড়ি তখন কিন্তু ওই সমস্ত কাল্পনিক বা ভাবাত্মক কথাবার্তা আমাদের কাছে খুব বেশি গুরুত্ব পায় না। আমরা বরং এটার যে ফাংশনাল সাইড ইন দ্য পার্সপেক্টিভ অফ সোসাইটি, সেই দিকটা কিন্তু আমরা বেশি আলোচনা করি। তাহলে এখানে কি আছে যে তোমার যে ম্যারেজকে আমরা কি বলি, যে এটা হচ্ছে সামাজিকভাবে, সামাজিকভাবে। তারপরে কি যে প্রত্যেক প্রায় সব সমাজেরই একটি সব মানুষেরই ধর্ম আছে প্রায় পৃথিবীতে। হয়তো very few people over the world claim that they don't have any religion, but এই অল্প কিছু মানুষ বাদ দিলে পৃথিবীর সমস্ত মানুষেরই কোনো না কোনো তোমার রিলিজিয়ান আছে। তো সুতরাং তাহলে বিয়ের দুটা দিক, একটি হচ্ছে সোশ্যাল আর একটা হচ্ছে রিলিজিয়াস। রিলিজিয়ান অলসো সোশ্যাল, রিকগনাইজড রিলেশনশিপ। এটা কি, যে তাহলে বিয়েটা কি, যে সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে স্বীকৃত একটি সম্পর্ক। সেটা কি কাদের মধ্যে, এ ম্যান এন্ড এ ওম্যান আর মোর দেন ওয়ান ম্যান এন্ড ওম্যান। সেটা মানে একজন নারী এবং একজন পুরুষ, ক্ষেত্র বিশেষে এটা একাধিক নারী পুরুষ হতে পারে। যা হোক, তাদের মধ্যে যে সামাজিকভাবে স্বীকৃত যে সম্পর্ক, যে তারা একত্রে বসবাস করবে, একসাথে থাকবে, পরিবার গঠন করবে, এই উদ্দেশ্যে যে চুক্তিটা সাধিত হয় সেটিকে কিন্তু বলে তোমার কি বলে, যে সেটি হচ্ছে ম্যারেজ, সেটি হচ্ছে বিবাহ। এইটার এই যে আমরা সোশিওলজিতে ঠিক যেভাবে পড়ি বিশেষ করে ধর্ম রিলিজিয়ানগুলোর মধ্যে তোমার ইসলাম ধর্ম খুবই ফাংশনাল, খুব প্র্যাকটিক্যাল। ইসলাম ধর্ম যেভাবে এটাকে ডিফাইন করেছে সেটি আর আমাদের সমাজবিজ্ঞানের সঙ্গে কিন্তু একই রকম। সমাজবিজ্ঞানে কি ইসলাম ধর্মে বলা হয়েছে কি, যে ম্যারেজ ইজ লাইক এ কন্ট্রাক্ট, ম্যারেজ ইজ লাইক এ কন্ট্রাক্ট, যে একেবারে যে একটা চুক্তি, চুক্তির মতো। চুক্তি কি, যে দুইজন মানুষের মধ্যে, ক্ষেত্র বিশেষে উইথ ভেরি ফিউ এক্সেপশন ইট ক্যান বি মোর দেন ওয়ান পার্সন, কন্ট্রাক্ট বিটুইন মোর দেন টু পার্সন, এ ফিমেল অ্যান্ড এ মেল। এছাড়া বা আর মোটামুটি জেনারেলি আমরা ধরেই নেই যে একজন নারী এবং একজন পুরুষের মধ্যে যে সমাজ স্বীকৃত এবং ধর্মীয়ভাবে সম্পাদিত একত্রে বসবাস করার জন্য, পরিবার গঠনের জন্য যে চুক্তি, সেটি হচ্ছে ম্যারেজ। Socially between man and woman form family, to form family or living together, এটা আমরা বলেছি যে পরিবার গঠনের উদ্দেশ্যে যে চুক্তি সম্পাদিত হয়, এটার কিন্তু অনেক বড় সোশ্যাল সিগনিফিকেন্স আছে। কেন এটা না থাকলে কি হতো, সেটিও আমরা অল্প বিস্তর আলোচনা করব। আর যদি
আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা মুখোমুখি তোমার এটা নিয়ে আলোচনা করতে পারবো। তখন আমাদের মধ্যে আরো আমরা এটা নিয়ে অনেক ডিসকাশন করতে পারবো, অনেক আমরা এক্সাম্পল দিয়ে তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আবারও একটু রিপিট করি যে সেটি হচ্ছে যে তোমার ম্যারিজটা কি। তাহলে ম্যারিজ হলো সামাজিক এবং ধর্মীয়ভাবে স্বীকৃত একজন নারী এবং একজন পুরুষের মধ্যে একত্রে বসবাসের জন্য, পরিবার গঠনের জন্য যে চুক্তি, সেটি হচ্ছে ম্যারিজ। এটার নানাভাবে আমরা এটার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করি। যে প্রথমে আমি যেটা বলেছিলাম যে এটা ইসলাম ধর্মেও বলা হয়েছে যে আন-নিকাহু কাল বাই, বলা হয় যে কি, যে ম্যারিজ ইজ এ সোশ্যাল লাইক এ কন্ট্রাক্ট, মানে দুইজন মানুষের মধ্যে একটি চুক্তি। চুক্তিটা কি, যে একত্রে বসবাস করে। তো সুতরাং প্রথমে এটা একটি সোশ্যাল কন্ট্রাক্ট, বাট চুক্তি কিন্তু সোশ্যাল, যে সামাজিকভাবে যে সমস্ত সমাজ নির্দিষ্ট যে সমস্ত পন্থা আছে সেই পন্থার মধ্য দিয়ে স্বীকৃত উপায়ে হতে হবে, তাহলেই কেবলমাত্র সেটি। ইট ব্রিংস সাম কাইন্ড অফ অব্লিগেশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু বোথ অফ দেম, যে কি, যে সেখানে তোমার তাদের দুইজনের মধ্যেই একটি কিছু দায়িত্ববোধ বর্তায়, কিছু তোমার কি বলে, যে কিছু তোমার আহ, কর্তব্যবোধ, দায়িত্ব কর্তব্য, একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্যবোধের একটা চুক্তি। এর মধ্য দিয়ে প্রত্যেকেই কিন্তু দুজনই উভয় পক্ষই স্বীকার করে নেয় তাদের এই কর্তব্যবোধ। তোমার একটা আমরা এখানে এই যে কর্তব্য দায়িত্ববোধটা কি, অনেক ধরনের দায়িত্ববোধ আছে। তার মধ্যে একটা কিছুদিন আগে তোমার বিবিসি একটা নিউজ করলো যে বাংলাদেশে তোমার আহ কি হচ্ছে, যে ঢাকা শহর বা অন্য বড় শহরগুলোতে মাঝে মধ্যেই তোমার এরকম কিছু, যে কিছু তোমার ফেরাল চিলড্রেন, যে কিছু পরিত্যক্ত কিছু শিশু পাওয়া যাচ্ছে এবং তাদের অধিকাংশই মারা যায়। কিছু হয়তো যে যদি সময় মতো কেউ উদ্ধার করতে পারে তাহলে তারা বেঁচে যায়, কিন্তু অধিকাংশই মারা যায় অনেক সময়। কেন এরকম, এই যে পরিত্যক্ত শিশু পাওয়া যায় যে তোমার ড্রেনের মধ্যে, তোমার ডাস্টবিনের মধ্যে, ইত্যাদি ইত্যাদি, কি জন্য? যে সেখানে কি হয়েছে, যে বাচ্চাটি জন্ম নিয়েছে, কিন্তু আমরা যেটাকে বলি যে আনওয়ান্টেড চিলড্রেন, কিন্তু সেখানে কি হচ্ছে, যে ওই বাচ্চার যারা জন্ম দিয়েছে সেই নারী বা সেই পুরুষ, তারা কি হচ্ছে, যে ওটার দায়িত্ব নিতে চাচ্ছে না, সে কারণেই কিন্তু ফেলে যাচ্ছে। দিস ইজ এই যে, আর সেটা কি হয়েছে, যে অবশ্যই এর বেশিরভাগই তোমার যেটা হয় যে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্য দিয়ে যেটা হয়, যেটা এই যে আমি বললাম যে রেসপন্সিবিলিটিস অ্যান্ড অব্লিগেশনস, দায়িত্ববোধ পরস্পরের প্রতি, শুধু পরস্পরের প্রতি না, সমাজের প্রতিও যে দায়িত্ববোধ, সেটিও কিন্তু তোমার এই ম্যারেজের মধ্য দিয়ে উভয় স্বীকার করে নেয়, মেনে নেয় এবং নিজের প্রতি সেই দায়িত্ববোধগুলো উভয়ই তুলে নেয়। কাজেই এই যে তোমার এটা হলো যে ওই যে যেটা বললাম, যে এবং তোমার এই যে বাংলাদেশে বলা হচ্ছে যে তোমার এখন বছরে বিভিন্ন জায়গা থেকে স্ট্যাটিস্টিক্স আসে, এগুলো এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স পাওয়া মুশকিল, যে 12 থেকে 13 লক্ষ তোমার এই যে অ্যাবর্শন হয়, আনওয়ান্টেড চিলড্রেনকে এরকম ফেলে দেওয়া বা তোমার সেগুলো বাদ দেওয়া হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এই যে দায়িত্ববোধটা, তারা দায়িত্ব নিতে চায় না। তো এটিও একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে এর মধ্য দিয়ে পরস্পরের প্রতি দায়িত্ববোধ ডিটারমাইন্স লিগ্যাল অ্যান্ড সোশ্যাল আইডেন্টিটি অফ অফস্প্রিং। অফস্প্রিং, যে এই যে যে শিশু সন্তান সমাজে আমরা যারা জন্ম নেই এবং ভবিষ্যতেও জন্ম নেবে, আমরা যখন জন্ম নিয়েছি প্রত্যেকের কি হয়, যে একটা সোশ্যাল আইডেন্টিটি, এই জন্ম নেওয়ার মধ্য দিয়ে তার একটি সামাজিক পরিচিতি, কিন্তু সে এই যে পিতামাতার ম্যারেজের মধ্য দিয়ে সেই শিশু কিন্তু সেই পরিচিতিটা পায়। কাজেই তোমার এখানে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মানুষের এই যে সামাজিকভাবে তার পরিচিতিটা নির্ধারণ হয় কিন্তু ম্যারেজের মধ্য দিয়ে। ইট এখানে কথাটা হবে একটু ভুল আছে, এটি হবে ইট ডিটারমাইন্স, আচ্ছা এটা এটা ইট ইস ডিটারমাইন লিগ্যাল অ্যান্ড সোশ্যাল আইডেন্টিটি অফ অফস্প্রিং, এটা তো বললাম। ইট লিগালাইজ ইনহেরিটেন্স অফ প্রপার্টি রাইটস। ম্যারেজের কিন্তু এটা হচ্ছে যে এটার লিগ্যাল অ্যাসপেক্টস, আমি আগে শুরুতেই বলেছিলাম যে এটার একটা আইনগত দিকও আছে। আইনগত দিকটা কি, যে সেটি হচ্ছে যে তোমার এর মধ্য দিয়ে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, যে এই যে ব্যক্তির যে সম্পত্তি, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তোমরা এখন হয়তো অত বেশি ইন ডেপথ চিন্তা করতে পারবে না, কিন্তু ফিউচারে তোমরা যখন ম্যাচিউর থিঙ্কার হবে, যখন ম্যাচিওর কি বলে যে সোশ্যাল পার্সন হবে, তখন এগুলোর গুরুত্ব আরো বুঝতে পারবে। সেটি হচ্ছে যে
প্রপার্টি রাইট, এই যে তোমার ইনহেরিটেন্স, যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক, এই যে ব্যক্তি সম্পত্তির সাথে কিন্তু ম্যারেজের একটা রিলেশনশিপ আছে। কারণ যে তোমার এই ব্যক্তির সম্পত্তি তারপরে কে পাবে, সেটিও কিন্তু এর সঙ্গে বিবাহ ব্যাপারটি সম্পৃক্ত। যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে অথবা তার যে সম্পত্তি সে ত্যাগ করে যখন মারা যায়, তখন সেই সম্পত্তির উত্তরাধিকার কে পাবে তারপরে, সেটির কিন্তু একেবারে গোড়ার কি পয়েন্ট হচ্ছে যে ম্যারেজ। আউট অফ ম্যারেজ এটা কিন্তু ঠিক মানে এটা নির্ধারণ করা সম্ভব নয়। ইট রেগুলারাইজ সেক্সুয়াল নিডস। আমরা বলেছিলাম কি যে এইটা হচ্ছে ওইটার উত্তর, যে কেন ম্যারেজ, কেন বিবাহ, সেটির উত্তর হচ্ছে এটা, যে এটা কি করে, যে মানুষের একটা নিডস। তাহলে আমরা বলেছিলাম কি সমাজে যত ধরনের প্রতিষ্ঠান আছে, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, ধর্ম একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র কি করে, রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে কি, যে মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি। সমাজের মধ্যে কি করা, যে শান্তিপূর্ণ মানুষের বসবাসকে নিশ্চিত করা, এটি হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। যে তোমার প্রধান, এই কারণেই রাষ্ট্রের জন্ম হয়েছে, মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। আর তোমার এই যে আমাদের কি বলে যে ম্যারেজ, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, এটা কি, যে রেগুলারাইজেশন অফ সেক্সুয়াল নিডস। মানুষের কিন্তু এটা একটা তোমার এটা জন্মগত, এটা মানুষের কি বলে, যে মানুষ জন্মগতভাবে এটা নিয়ে জন্মেছে। তাহলে এটাকে কি করতে হবে, যখন এটা মানুষের এই প্রয়োজনটাকে একটি নির্দিষ্ট উপায়ে, স্বীকৃত উপায়ে, একেবারে একটা কন্ট্রোলড উপায়ে, একটি নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে মানুষের এই নিডসটা ফুলফিল করার, এটা হচ্ছে যে মাধ্যমটা হচ্ছে ম্যারেজ। আসলে সমাজে ম্যারেজ বা বিবাহ প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে কিন্তু প্রধানত এই কারণে। আর তারপরের কারণগুলো হচ্ছে যে ফরমেশন অফ ফ্যামিলি, দেন তোমার ডিটারমাইন ইনহেরিটেন্স অফ প্রপার্টি, এইগুলা হচ্ছে যে তোমার তারপরে তোমার লিগ্যাল ডিটারমাইন্স দ্য আইডেন্টিটি অফ এ আইডেন্টিটি অফ এ পার্সন। এইগুলা হচ্ছে যে মূলত এইটা যে কেন ম্যারেজ, এই কেন ম্যারেজের উত্তর হচ্ছে যে এই কয়েকটা, এইগুলা কিন্তু হতো না, মানে ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যারেজ it cannot be possible without marriage. It's kind of instrument of social control. এই যে মানুষের আচরণ নিয়ন্ত্রণ, যে কোনোভাবে করতে পারতো, এই যে হয়তো করতো, কারণ অনেক মানুষই আছে যে তারা সেলফ কন্ট্রোল তাদের মধ্যে অনেক থাকে না। সুতরাং মানুষের এই যে সেক্স রিলেটেড যে সমস্ত আচরণ আছে, এবং সেই আচরণ থেকে যেই ধরনের অপরাধগুলোর উদ্ভব ঘটতে পারে, অপরাধের সৃষ্টি হয় সমাজের মধ্যে, সেই ধরনের আচরণগুলো নিয়ন্ত্রণেরও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ম্যারেজ। ইট ফর্মস ফ্যামিলি, আমি আগেই বলেছি যে আসলে অন্যতম প্রধান উদ্দেশ্যই, বিবাহের অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে তোমার কি বলে যে পরিবার সৃষ্টি করা। বেসিক ইনস্টিটিউশন, আমরা এটাকে সবসময় সমাজের একটি খুবই বেসিক ইনস্টিটিউশন, একেবারে মৌলিক, যে এই বিয়ে ছাড়া সমাজ থাকতো কিনা সেটি একটি প্রশ্ন। সো তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম যে আসলে ম্যারেজ যে প্রতিষ্ঠানটি সমাজের আছে, সেই প্রতিষ্ঠানটি কি, যে এটা হচ্ছে যে এমন একটি নিয়ম কানুন যার মধ্য দিয়ে দুইজন নারী এবং পুরুষ, তারা একত্রে, বয়স্ক নারী এবং পুরুষ, তারা একত্রে বসবাস এবং তোমার পরিবার গঠন করে। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে তোমার কি, যে আপব্রিঙ্গিং অফ তোমার ফরমেশন অফ ফ্যামিলি, আপব্রিঙ্গিং অফ চিলড্রেন, প্রোক্রিয়েশন অফ চিলড্রেন, এইগুলো হচ্ছে উদ্দেশ্য। তারপরে হচ্ছে যে কত ধরনের বিয়ে আমরা সমাজের মধ্যে দেখতে পাই সারা পৃথিবীতে। আমরা কিছু আছে সেগুলো এখন আর এক সময় খুব 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 রেয়ার ছিল, সেগুলো খুব একটা নাই, কিন্তু যেগুলো দেখা যায় আমরা সেগুলাই এখন আলোচনা করছি। যে তোমার মনোগ্যামি, পলিগ্যামি, এক্সোগ্যামি, এগুলো হচ্ছে মনোগ্যামি মানে কি, যে একক বিবাহ, একজন নারীর সঙ্গে একজন পুরুষের বিয়ে। পলিগ্যামি হচ্ছে যে মোর দেন ওয়ান, যে একজন নারীর সঙ্গে যদি অনেকজন পুরুষের বিয়ে হয় বা অনেকজন পুরুষের সঙ্গে একজন নারীর বিয়ে হয়, সেই ধরনের বিয়েকে আমরা বলি কি, পলিগ্যামি। তাহলে মনোগ্যামি হচ্ছে যেটা মোটামুটি এখন একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এ ধরনের বিয়ে দেখা যায়। এর বাইরেও আরও আছে। পলিগ্যামি হচ্ছে কি, যে আইদার ওয়ান ম্যান মোর দেন ওয়ান উইমেন, অর ওয়ান উইমেন মোর দেন ওয়ান ম্যান, সেটা যদি হয় তাহলে সেটিকে আমরা বলি যে তোমার পলিগ্যামি।
এক্সোগেমি এটা কিছুটা স্পেসিফিক টু হিন্দু সোসাইটি ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটার মূল কথা হচ্ছে কি, যে ওই যে হিন্দুদের মধ্যে বলে যে গোত্র, হ্যাঁ, যে ওই রক্তের ধারা, তারা লিনিয়েজ নিয়ে এক ধরনের তাদের এই ব্যাপার আছে, সেইটাকে সেই গোত্রের মধ্যে যদি আছে, তাদের কিছু হিন্দুরা আছে এটা ফলো করে যে তারা ওই একই, ওই যে বলে না যে ব্রাহ্মণ টু ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের বিয়ে হবে ব্রাহ্মণের সাথে, ক্ষত্রিয়ের বিয়ে হবে, এই ধরনের যদি হয় সেটিকে বলে যে তোমার। আবার ওদের নিজেদের মধ্যে, এই ব্রাহ্মণদের মধ্যেও আবার নানা ধরনের, তোমার ওই যে মৈথিলি ব্রাহ্মণ, এই সমস্ত পিরালি ব্রাহ্মণ, এইসব নানা ধরনের আছে, যে তাদের এই একটা গ্রুপের মধ্যে সাথেই সেম গ্রুপের লোকজনের বিয়ে হবে, সেটিকে বলে তোমার এন্ডোগেমি। আর এক্সোগেমি হচ্ছে যে আলাদা, যে ওই ব্রাহ্মণ হতে হবে কিন্তু ব্রাহ্মণের আবার ভিন্ন গোষ্ঠীর মধ্যে বিয়ে হবে। এই ধরনের যদি হয় যে এক গোত্রের সাথে অন্য গোত্রের লোকদের বিয়ে হতে, সেম গোত্রের লোকদের বিয়ে হতেই হবে, দিস ইজ এন্ডোগেমি। আর যে না সেম গোত্রের হতে পারবে না, ভিন্ন গোত্রের হবে, তখন সেটা এক্সোগেমি। তারপরে আরো এই ধরনের কিছু বিয়ে আছে যেটাকে আমরা বলি যে লেভিরেট, আর একটা হচ্ছে সরোরেট। লেভিরেট হচ্ছে যে তোমার কখন হাজব্যান্ডস ব্রাদারের সঙ্গে, অর্থাৎ কোনো নারীর যদি তার হাজব্যান্ড যদি মারা যায়, তখন এগুলোর কিন্তু অনেক সামাজিক তোমার গুরুত্ব আছে, আমরা খুব বেশি আলোচনা সময়ের অভাবে করব না, কিন্তু এটা হচ্ছে যে অনেক সময় হয় যে একজন নারীর হাজব্যান্ড কোনো কারণে মারা গেল অল্প বয়সে, তখন কি করা হয় যে তার অন্য ভাইয়ের সঙ্গে সেই নারীর বিয়ের ব্যবস্থা করা হয়। আবার তখন কি হয় সেটিকে বলি আমরা যে লেভিরেট। মানে এটার অনেক কারণ থাকে, যে ওই যে ওই বাচ্চা, যে যে শিশুরা থাকে, সেই বাচ্চাদের ভবিষ্যৎ, তারা মনে করে যে অন্য জায়গায় বিয়ে হলে এই বাচ্চাদের অসুবিধা হবে, অথবা এই মা যদি বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যায় তখন এই বাচ্চাদের কিছু অসুবিধা পড়তে হতে পারে। তারপর ওই যে জমি জমার ব্যাপার থাকে, যেটা তোমার ট্র্যাডিশনাল ফ্যামিলিগুলোতে, যে জমি জমা ভাগ হয়ে যাবে, তখন সেই জমি আবার বাইরে চলে যাবে। তো এই সমস্ত বিবেচনা করে যে ওই ছেলেরই যে মারা গেছে তার আরেক ভাইয়ের সঙ্গে ওই নারীর বিয়ের ব্যবস্থা করা হয়। এই ধরনের উদাহরণ কিন্তু এখনো আছে এবং স্টিল আমার জানাশোনার মধ্যেই আছে। কাজে এটি কিন্তু খুব প্রচলিত একটি এক ধরনের বিয়ে, লেভিরেট। এটা অর্থাৎ যে কোনো নারী তার হাজব্যান্ডের ভাইয়ের সঙ্গে, হাজব্যান্ড মারা যাওয়ার পরে। আর সরোরেট তার উল্টাটা, যে অর্থাৎ কোনো পুরুষের তার স্ত্রী মারা গেলে তার স্ত্রীর ভাই, এটিও কিন্তু আমাদের সমাজে যথেষ্টই প্রচলিত, অনেক ক্ষেত্রেই দেখা যায়। তখন তার অন্য বোনের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করা হয়। এটিও কিন্তু অনেকটা কারণটা সবচেয়ে বড় থাকে যে ওই শিশুর লালন পালন, যে শিশুটা যেন ভালো থাকে, কারণ অন্য কোনো নারী আসলে হয়তো তার কাছে সে ভালো থাকবে না, এটি সমাজ আশঙ্কা করে। তখন কি করে যে তার ওই অন্য কোনো বোনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়, যে বাচ্চারা আছে বাচ্চাগুলো যেন যত্নের সাথে থাকে, আদরের সাথে থাকে, সেটি নিশ্চিত করার জন্য এটি করা হয়। অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা সমাজের মধ্যে ওই যে পাত্র দেখা, কন্যা দেখা, পছন্দ করা, তারপরে তাদেরকে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যে পছন্দ অপছন্দ পরিবারগুলো তার আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব বিয়েগুলো হয় সেগুলোকে আমরা বলি অ্যারেঞ্জ ম্যারেজ। আর যেগুলো যে তোমার পরিবারকে বাদ দিয়ে আত্মীয় স্বজন, তার যে সমস্ত রিলেটিভস আছে তাদের বাদ দিয়ে ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে, তারা নিজেদের জানাশোনার মধ্য দিয়ে বিয়ে করে, পছন্দ করে বিয়ে করে, সাধারণত এগুলোকে আমরা বলি রোমান্টিক ম্যারেজ। সমাজের কিন্তু একটা তোমার নিজস্ব, আমরা সোসাইটিকে আমাদের এগুলা পরে তোমরা যখন থিওরি পড়বে তখন জানতে পারবে, যদি কেউ ফিউচারে যখন হায়ার এডুকেশনে যদি কেউ পড়ো, তখন একটা যে সমাজ কিন্তু নিজেই নিজের চলার পথ নির্ধারণ করে নেয়, অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে এগিয়ে যায়। এই যে তোমার রোমান্টিক ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ, এখন সমাজের মধ্যে কিন্তু যেটা আজ থেকে হয়তো 50-100 বছর আগে একেবারে দেখাই যেত না, যে কি হয়েছে, এরকম অনেক গল্প উপন্যাস ইত্যাদি তোমরা দেখতে পাও, যে সেখানে তোমার ওই কি হয় যে তোমার ওই যে ছেলে মেয়ে হয়তো কাউকে পছন্দ করেছে, তখন তার পরিবার সেটা মেনে নেয় না, তখন তাদেরকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। আবার পরিবার ঠিক করেছে একটা বিয়ে, সেটা হয়তো ওই ছেলে মেয়ে মেনে নিচ্ছে না, তখন সে আবার বাড়ি ছেড়ে চলে যায়। তো এটা ছিল কি একটা এক্সট্রিম পজিশন। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই বোথ এক্সট্রিমস, উই হ্যাভ এ মিডল গ্রাউন্ড, ওই মিডল গ্রাউন্ড ইন বিটুইন দ্য বোথ এক্সট্রিম পজিশন। যে এখন কি হচ্ছে, যে বাবা মাও একটা পছন্দ টছন্দ, আবার ছেলে মেয়েদের পছন্দ, এর মধ্যে দিয়ে একটা মিডল গ্রাউন্ড খোঁজার চেষ্টা করা হচ্ছে, একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং এটি কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। কাজেই ওই যে এক্সট্রিম
জিনিসগুলো এখন কিন্তু সমাজ একটা অ্যাডাপ্টেবিলিটির একটা রাস্তা তৈরি করে নিয়েছে। সমাজ কিন্তু একটা ওটার একটা যে তোমার একটা মিডল গ্রাউন্ড আমি যেটা বললাম যে খুঁজে পেয়েছে। যা হোক, প্যারালেল কাজিন কাজিন ম্যারেজ একটা সমাজের মধ্যে আছে, যে অনেক সমাজে প্রচলিত আছে, আবার কোনো কোনো সমাজে নেই। সম্ভবত হিন্দু সমাজে এটা প্রচলিত নেই, কিন্তু মুসলিম সমাজের মধ্যে আছে। সেটি হচ্ছে যে নানা ধরনের কাজিন আছে, সেই কাজিনদের মধ্যে বিয়ে হবে কিনা, এটা আর হলে সে কি ধরনের। দুই ধরনের আছে, যে কোথাও কোথাও দেখা যায় যে বোথ প্যারালাল কাজিন অ্যান্ড ক্রস কাজিন দুটাই চালু আছে। আবার কোথাও কোথাও দেখা যায় যে অ্যাকচুয়ালি প্যারালাল কাজিনটা নিষিদ্ধ, কিন্তু ক্রস কাজিনটা চালু আছে। ক্রস কাজিন ম্যারিজ আর কি আমি যেটা বলছি। প্যারালাল কাজিন হচ্ছে কি, যে একই লাইনের লোকজনের মধ্যে বিয়ে, তার মানে হচ্ছে যে চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে, অর্থাৎ সেখানে দুই ভাইয়ের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে, দিস ইজ প্যারালাল কাজিন। আবার দুই বোনের ছেলে মেয়েদের মধ্যে, যেটা আমরা আমাদের সমাজে বলতে পারি কি, যে খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে, এটি হচ্ছে যে তোমার প্যারালাল কাজিন। আর ক্রস কাজিন হচ্ছে ঠিক এর উল্টোটা, তার মানে হচ্ছে কি, যে তোমার যদি চাচাতো ফুফাতো ভাই বোন অথবা খালাতো মামাতো ভাই বোন এদের মধ্যে যদি বিয়ে হয়, অর্থাৎ এখানে কিন্তু লাইনটা হচ্ছে যে ক্রস, উল্টা দিক থেকে আসছে। মানে ওখানে কি হয়েছে, যে ফুপুর বিয়ে হয়েছে কিন্তু কোথায়, যে বাইরের একজন, সেখানে রক্তধারাটা কিন্তু আলাদা হয়ে যায়, ভিন্ন দিক থেকে আসে, সেই জন্য এটাকে বলা হয় ক্রস কাজিন। আর ওইটা রক্তধারাটা কিন্তু সেম লাইনে আসে, অর্থাৎ ওই যে দুই বোনের বাচ্চা, তাই না, তার অথবা দুই ভাইয়ের বাচ্চাদের মধ্যে বিয়ে হচ্ছে, তখন সেটিকে বলে প্যারালাল কাজিন। আর যখন উল্টাটা হয় তখন সেটিকে বলে তোমার ক্রস কাজিন। ওকে, তাহলে আমরা বিয়ে নিয়ে কি আলোচনা করলাম, যে বিয়ের এইটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এটাকে ডিফাইন করলাম, সমাজের মধ্যে কত ধরনের বিয়ে দেখা যায়, এবং আসলে সমাজের পরিপ্রেক্ষিতে এটার গুরুত্বটা কত সেটি আমরা এখানে আলোচনা করলাম। এখন আমাদের আছে কি, যে এরপরে আমরা তারপরের যে সামাজিক প্রতিষ্ঠানটি, অর্থাৎ তোমার ম্যারিজের মধ্য দিয়ে আমরা বলি যে সমাজের সবচেয়ে আদিমতম সংগঠন এবং প্রতিষ্ঠান। এখানে মনে রাখবা যে যখন আমরা ফ্যামিলির কথা বলি, ফ্যামিলি at the same time both institution and organization and association at the same time, এটা কিন্তু একই সাথে একটা ইনস্টিটিউশন। ম্যারেজ যেমন শুধুমাত্র একটি ইনস্টিটিউশন, তুমি একটা ম্যারেজকে কখনই অর্গানাইজেশন বলতে পারো না। কিন্তু ফ্যামিলিকে তুমি যখন এক্সাম্পল দেবে তোমার লেখায় বা প্রশ্নের উত্তরে, তখন এটা কিন্তু তোমরা ভালো মতো মনে রাখবে যে when we are discussing about the family, it both belongs to family, institution and organization, association and so on. এটা কি, যে একই সাথে এটা কিন্তু একটা সংগঠন, আবার তোমার একটি সংঘ, একটি সংগঠন, একটি দল, আবার একই সাথে এটা একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ক্ষেত্রে দল যখন আমরা বলি তখন কি বলি, যে রিলেশনশিপের কথা বলি, কিছু মানুষের কথা বলি। আর ইনস্টিটিউশনের কথা যখন বলি তখন আমরা বলি শুধুমাত্র কিছু তোমার কি বলে, যে কিছু নিয়ম কানুনের কথা বলি, তাই না। তো এখন আমরা এই যে ফ্যামিলি, আমরা সেকেন্ড যে ইনস্টিটিউশন এটা নিয়ে আলোচনা করছি। আসলে আমরা বলি কি, যে ইটস নিউক্লিয়াস অফ সোসাইটি, এবং আমরা বলি কি, যে ইটস দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ওল্ডেস্ট ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন অফ সোসাইটি, যে সমাজের সবচেয়ে প্রাচীনতম, সমাজের ভিত্তি এটা, এখান থেকে সমাজের সূচনা হয়েছে। এবং সামটাইমস উই কল দ্যাট ইটস মাদার ইনস্টিটিউশন অফ সোসাইটি, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন আছে, অর্গানাইজেশন আছে, তার সবের জন্ম হয়েছে কোনো না কোনোভাবে ফ্যামিলি থেকে। Now let's move on. We will define what's family. Family is a group, is a social group, form of at least a man and a woman. তাহলে আমরা প্রথমে কি বললাম, যে একেবারে ফ্যামিলি হচ্ছে কি, যে একটা সামাজিক দল, একটি সংঘ, একটি সামাজিক দল, যেটা অ্যাট লিস্ট তৈরি হচ্ছে
কি একজন নারী এবং একজন পুরুষ নিয়ে, অর্থাৎ তার চেয়ে বেশি তো অবশ্যই থাকতে পারে, কিন্তু কম করে হলেও কমসে কম সেখানে কি থাকবে, যে একজন নারী এবং একজন পুরুষ তো থাকতেই হবে, এর বাইরে তো থাকতেই পারে। কিন্তু তারপরে কি বলেছি যে উইথ দেয়ার চিলড্রেন অর উইদাউট দেয়ার চিলড্রেন, এই যে একজন নারী এবং একজন পুরুষ মিলে ফ্যামিলি গঠন করলো, সেখানে তোমার তাদের বাচ্চা থাকতে পারে আবার নাও থাকতে পারে। বাচ্চা থাকুক বা না থাকুক, একজন নারী আর একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একত্রে বসবাস করলে সেটিকে আমরা বলি সমাজ, এবং ধর্ম স্বীকৃত উপায়ে সেটিকে আমরা বলি ফ্যামিলি। সোশ্যাল ইনস্টিটিউশন কনস্টিটিউশন থ্রু ম্যারেজ ফর গিভিং বার্থ অফ চিলড্রেন অ্যান্ড আপব্রিঙ্গিং অফ দেম। তারপরে একটু অন্যভাবে যদি আমরা বলি তাহলে কি বললাম, যে এটা এমন একটি সামাজিক দল, এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেটা তৈরি হয়েছে একজন নারী এবং একজন পুরুষের বিয়ের মধ্য দিয়ে, কি জন্য, যে গিভ বার্থ অফ প্রক্রিয়েশন অফ চিলড্রেন অ্যান্ড আপব্রিঙ্গিং অফ দেম, যে সন্তান জন্মদান এবং সন্তান লালন পালনের জন্য একজন নারী এবং একজন পুরুষ বা একাধিক নারী এবং পুরুষ নিয়ে যে সামাজিক দলটি গঠিত, যে প্রতিষ্ঠানটি গঠিত, সেটিকে আমরা বলি ফ্যামিলি। ফ্যামিলি ইজ ওল্ডেস্ট ইনস্টিটিউশন অফ সোসাইটি অ্যামং মেন অ্যান্ড ওমেন ফর প্রক্রিয়েশন অফ চিলড্রেন। সিম্পলি বলা হয় কি, যে সন্তান জন্মদানের জন্য যে একেবারে সমাজের সবচেয়ে প্রাচীনতম যে প্রতিষ্ঠান, একজন নারী এবং একজন পুরুষ বা একাধিক নারী একাধিক পুরুষের সমন্বয়ে গঠিত, সেটিকে আমরা বলি পরিবার। পরিবারকে যদি আমরা চিহ্নিত করতে যাই, আমি আগে শুরুতেই এটা ইন্ট্রোডাকশনে আমি কিন্তু কিছু বলেছি, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি ইউনিভার্সাল ইন ক্যারেক্টার, যে পৃথিবীতে এটা হচ্ছে ইউনিভার্সাল মানে কি, যে ইউনিভার্সাল মানে হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতে আছে, সব সমাজে আছে একেবারে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইউরোপ কিংবা আলাস্কা, তুমি যেখানেই যাও, মিডল ইস্ট অর আফ্রিকা অর অস্ট্রেলিয়া, যেখানেই যাও, সাউথ টু নর্থ, ইস্ট টু ওয়েস্ট, যেখানেই যাও সেখানেই কিন্তু তোমার পরিবার আছে। পরিবার ছাড়া আসলে সমাজ হয় না। তো সুতরাং এটি ইউনিভার্সাল ইন ক্যারেক্টার, এটা কি ন্যাচারালি কি তোমার যে সর্বজনীন নিউক্লিয়াস অফ সোসাইটি। আমরা আগেই বলেছি যে তোমরা ওই যে এসব যারা পড়েছো, সায়েন্স পড়েছো যারা, তারা জানো যে মানব শরীর গঠিত হয় যে তার একেবারে কি যে তার গোড়ায় সবচেয়ে তার ক্ষুদ্রতম ইউনিট কোনটা, যে তোমার সেল, তাই না? তো সেটা নিউক্লিয়াস। সেলের আবার সবচেয়ে গোড়ায় কি আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমরা এই জন্যই বলি যে সোসাইটি হচ্ছে নিউক্লিয়াস, কি বলে, ফ্যামিলি ইজ দ্য নিউক্লিয়াস অফ সোসাইটি। তারপরে কি, মাদার অফ অল ইনস্টিটিউশনস, আমি আগেই বলেছি যে সেন্টার অফ সোশ্যাল স্ট্রাকচার। এই যে সোশ্যাল স্ট্রাকচার, সমাজ কাঠামো আমরা বলি, সেই সমাজ কাঠামোর কিন্তু একেবারে সেই সমাজ কাঠামোর গোড়ার কথা হচ্ছে ফ্যামিলি। আসলে ফ্যামিলির ক্যারেক্টারের উপরে নির্ভর করে সোশ্যাল স্ট্রাকচারটা কেমন হবে। তুমি দেখো যে ওয়েস্টার্ন সোসাইটি অ্যান্ড আওয়ার ইস্টার্ন সোসাইটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সোসাইটিস। এটার মধ্যে আসলে সবচেয়ে বেসিক পার্থক্য হচ্ছে তাদের পরিবারের ধরনের মধ্যে, পরিবার গঠন, পরিবারের ধরন। এবং তোমার এক সময় কিন্তু যে মডার্ন সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি, শুরুতে এক সময় মানুষটা ভাবা শুরু করেছিল যে একদিন সমাজে পরিবার থাকবে না বা পরিবারের দরকার নেই, বরং পরিবারটি সমাজের জন্য ক্ষতিকর, এটাকে তুলে দিলেই ভালো। কিন্তু এখন আবার তারা উল্টা ফিল করছে। এই যে তোমরা বারাক ওবামা, যে তোমার আমেরিকান প্রেসিডেন্ট, সে কিন্তু সবচেয়ে প্রথম যেটা, যে তার প্রিয়রিটি ছিল, একেবারে ফার্স্ট প্রিয়রিটি ছিল হচ্ছে যে পরিবার প্রতিষ্ঠান। সবসময় যত জায়গায় সে বক্তৃতা দিয়েছে, যে আগে আমাদের ফ্যামিলি, আগে ফ্যামিলিকে আগে ঠিক করতে হবে, ফ্যামিলিকে রাইট ট্র্যাকে রাখতে হবে, ফ্যামিলির সঙ্গে আমাদের যে বন্ধন সেটি যত শক্তিশালী হবে সমাজ তত এগিয়ে যাবে। সো এটি হচ্ছে যে তোমার তোমার এই যে আমরা বললাম যে সেন্টার অফ সোশ্যাল এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল। এই যে এখন তোমার এই যে আমরা বলছি যে মাদকের কথা বলছি, যে তোমার যে এই যে নেশা, তারপরে এটা সবচেয়ে বড় আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তোমার এডিকশন, নানা ধরনের এডিকশন, বিয়া বা টিয়া বা হ্যান ত্যান যত রকমের আছে। আর একটা তারপরে এই যে মোবাইল এডিকশন, এটাও একটা এখন বড় ধরনের সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই যেইখানে তোমার এই ফ্যামিলি রিলেশন, ফ্যামিলি বন্ডিং গুলো যেখানে যত লুজ, সেখানে এই সমস্যাগুলো তত বেশি। এবং যেখানে ফ্যামিলি কোনো না কোনোভাবে তোমার সেটা কি হয়েছে, যে হার্মড হয়েছে ফ্যামিলি রিলেশন, সেখানেই কিন্তু প্রবলেমগুলো বেশি। এবং তো সুতরাং এই যে আমরা যেটা বললাম যে এজেন্ট অফ সোশ্যাল কন্ট্রোল, এই সামাজিক তোমার এই যে আচরণ,
আচরণ নিয়ন্ত্রণের, মানুষের আচরণ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বা মাধ্যম হচ্ছে তোমার ফ্যামিলি। প্রাইমারি সোর্সেস অফ সোশ্যাল ভ্যালু, সমাজের যত এই যে তোমার বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে সব তোমার এই যে করাপশন, এভরিওয়্যার ইউ ফাইন্ড করাপশন, এভরি ইনস্টিটিউশন করাপ্টেড, এভরি অর্গানাইজেশন করাপ্টেড, এভরিওয়্যার ইউ ফাইন্ড করাপশন, করাপশনের সয়লাভ হয়ে গেছে। এটি কিন্তু ওই যে আমাদের ফ্যামিলি ভ্যালু দুর্বল হওয়ার কারণে। আর ফ্যামিলি থেকে যেটা আগে এক সময় শেখানো হতো যে তুমি জীবনে যা কিছু অর্জন করতে চাও, তোমার শ্রম, সৎ শ্রম দিয়ে অর্জন করো, তোমার নিষ্ঠা দিয়ে অর্জন করো, পরিশ্রম দিয়ে অর্জন করো, কিন্তু সেটি এখন বলে না তুমি যত সহজে, এই যে দেখবা যে তোমার নকল, তোমার চিটিং পরীক্ষায়, তারপরে তোমার এই যে প্রশ্নপত্র তোমার ফাঁস ইত্যাদি, এই সমস্ত ফ্যামিলিগুলো সহযোগিতা করছে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায়, সব জায়গাতে না, অনেক জায়গায়। তোমার বাবা মা কি করছে যে যখন প্রশ্ন ওই যে তোমার লিকিং হচ্ছে, কোশ্চেন লিকেজ যখন হচ্ছে, বাবা মা যে তোমার ওই চুরি করা কোশ্চেন এনে প্রিন্ট করে বা সেটা ছাপিয়ে বা ফটোকপি করে তার বাচ্চাকে দিচ্ছে। তার মানে তুমি এখানে কি মেসেজ দিচ্ছ? যখন তোমার বাচ্চাকে, মানে এনিওয়ে তুমি অ্যাচিভ করো, সেটাই তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বাট ফ্যামিলি যদি ওই করতো যে তোমার সবচেয়ে বড়, তুমি যেটা কষ্ট করে অর্জন করবে সেটাই তোমার, আর বাদ বাকি তুমি এমনিতে বা পড়ে পাওয়া 14 আনা, এই ধারণা থেকে বের হয়ে আসবে। কিন্তু আমাদের ফ্যামিলিগুলো এখন শেখাচ্ছে কি, বা অনেক ক্ষেত্রে, সবাই না, সেটা হচ্ছে যে তোমার পড়ে পাওয়া 14 আনা, যে পড়ে পাও, যেভাবেই পাও, চুরি করে পাও, যেভাবেই পাও, ওইটা তোমার কাছে থাকলে তোমার, এবং ওইটার কৃতিত্ব তোমার। না, এই জন্যে আমরা বলি যে সোর্সেস অফ ভ্যালু, সমাজে এই যে হাজার হাজার বছর ধরে তোমার মানুষের সমাজ এগিয়ে গেছে, সেখানে মানুষের যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো পরিবারগুলো তোমার যে ইনহেরিটেডলি তোমার জেনারেশন বাই জেনারেশন ধারণ করেছে, এবং সেগুলো উচ্চতায় তুলে ধরেছে, আরো উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তারপরেই না মানুষ এই যে ভালো মন্দের পার্থক্যগুলো করতে শিখেছে। না হলে তোমার এই বনের পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকতো? তো সেটি এসেছে ফ্যামিলির মধ্যে। এখন ফ্যামিলির ভ্যালুগুলো যত দুর্বল হচ্ছে, তত তোমার এই চুরি চামারি, তোমার এই দুর্নীতি, এগুলো বেড়ে যাচ্ছে। এখন তোমার কোনো কোনো লোক যদি ঘুষের টাকা দিয়ে একটা বাড়ি করে, তার ফ্যামিলি, তার বাবা মা কি অস্বীকার করছে যে ঠিক আছে, না, এটা নেওয়া যাবে না, এটা তোমার, এটা হতে পারে না, তুমি কত টাকা বেতন পাও? তুমি বাচ্চারা কি তার বাবাকে প্রশ্ন করছে, বিদেশে নিয়ে যাচ্ছে ছুটি কাটাতে, আচ্ছা তুমি যে আমাকে বিদেশে ছুটি, তোমার কত মাসিক ইনকাম, বছরে আমাদের পারিবারিক খরচ হয়ে কত টাকা বাঁচে, সেটি নিয়ে আমাদের বিদেশে নিয়ে যাও। কিন্তু এই প্রশ্নটা যদি করতো, তাহলে কিন্তু অনেকেই, কিন্তু এটা ফ্যামিলি থেকে আসা দরকার। আর এটা যদি ফ্যামিলি থেকে না আসে, তুমি শুধুই তোমাকে দেওয়া হচ্ছে আর তুমি ভোগ করছো, তুমি প্রশ্ন করছো না, জানতে চাচ্ছ না যে তোমাকে যে ভোগের জন্য যে টাকা পয়সা যে খরচ করা হচ্ছে, সেটা কোথা থেকে আসছে, তাহলে কিন্তু তোমার এইটা, তোমার ওটার সাফারার তুমি নিজেও হবে। এখন তোমার ভাল লাগছে, বিদেশে নিয়ে যাচ্ছে, গাড়ি টাড়ি দিচ্ছে, হ্যান ত্যান অবৈধ টাকা দিয়ে, কিন্তু একসময় ওটার সাফারার তুমিও হবে। যখন তুমি দেখবে যে তোমার বাচ্চাটা নেশা করছে, তুমি নেশায় চলে গেছো, তোমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর সাফারার তুমিও, এবং তোমার বাবা যারা করছে তারাও। তো সুতরাং এই ভ্যালুগুলো কিন্তু একেবারে প্রাইমারি সোর্সেস, ভ্যালুগুলো জেনারেট করতে হবে, তৈরি করতে হবে ফ্যামিলি থেকে, না হলে তুমি এইটা থেকে বের হয়ে আসতে পারবে না। কোর অফ সোশ্যালাইজেশন, কোর মানে কি, যে একেবারে কেন্দ্র, নিউক্লিয়াস, একেবারে সবচেয়ে গোড়ার যে মানুষের যে সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণের সবচেয়ে গোড়ার কথা হচ্ছে তোমার ফ্যামিলি। ফাংশন অফ ফ্যামিলি, যে পরিবারের তোমার ইয়ে কি, কাজটা কি সমাজের মধ্যে, পরিবার কি কাজ করে সমাজের মধ্যে। প্রথমেই আমরা বলেছি কি, যে ফার্স্ট, এই যে তোমার এখন তোমরা জানো যে পৃথিবীর অনেক দেশে তোমার জনসংখ্যা কমে যাচ্ছে। সিঙ্গাপুর, রাশিয়া, সুইডেন, ফিনল্যান্ড, এরকম পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোতে তোমার মানুষ কমে যাচ্ছে। কেন মানুষ কমে যাচ্ছে? কেন? যে ফ্যামিলি ভেঙে যাচ্ছে। প্রথম ওই যে মানে যে তোমার ব্রকেন ফ্যামিলি এটা আছে, তারপরে মানুষ বিয়েই করতে চাচ্ছে না, ওখানে ছেলে মেয়েরা যখন বয়স হচ্ছে বিয়ে করতেই চাচ্ছে না। তো এসব কি হচ্ছে? তারপরে বাচ্চা হচ্ছে না, তোমার ছেলে মেয়ে হচ্ছে না, মানে কি, যে তারা তাদের যেহেতু লোক দরকার, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা টিকে থাকার জন্য যেই পরিমাণ লোক দরকার তারা পাচ্ছে না। রাশিয়াতে ক্রমাগত, জাপানে ক্রমাগত তোমার জনসংখ্যা কমে যাচ্ছে। তো তোমার প্রক্রিয়েশন অফ চিলড্রেন, তাহলে ফ্যামিলির মধ্যে দিয়ে কি হয়, সমাজের মধ্যে তোমার এই যে শিশুর সন্তান জন্মদান, এটি হচ্ছে প্রথম বায়োলজিক্যাল স্যাটিসফ্যাকশন, যেটা আমরা বলেছি যে ওই যে নিডস, প্রত্যেক
তোমার প্রতিষ্ঠানই কি করে, কিছু প্রয়োজন পূরণ করে। তাহলে ফ্যামিলি প্রধান প্রয়োজন কোনটা পূরণ করে? সোশ্যালাইজেশন অ্যান্ড আপব্রিঙ্গিং অফ চিলড্রেন। আর তোমার ফ্যামিলি কি করে? যে সোশ্যালাইজেশন অ্যান্ড আপব্রিঙ্গিং। আর ম্যারিজ কি করে? যে স্যাটিসফ্যাকশন অফ সেক্সুয়াল নিডস। তাহলে এই যে তোমার আমাদের এই যে স্যাটিসফ্যাকশন, সেটি যে সর্ব ধরনের এই যে বাচ্চাদের সাথে, সন্তানদের সাথে পিতামাতার যে সম্পর্ক, এই সম্পর্কও কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দের। এবং সেই আনন্দটা আসে কোথা থেকে? সেটি আসে কিন্তু ফ্যামিলি থেকে। বায়োলজিক্যাল স্যাটিসফ্যাকশন কথা আমি আগেই বলেছি। ইকোনমিক ফাংশন, যে এটি পৃথিবীর সবচেয়ে গোড়ার, সবচেয়ে প্রথম উৎপাদনের একক হচ্ছে পরিবার। যে তোমার এখনো পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার উৎপাদনের একক হচ্ছে পরিবার, অর্থনৈতিক কর্মকাণ্ডের একক হচ্ছে পরিবার। কাজেই পরিবারের মধ্য দিয়ে তুমি এই যে, তো তোমার বয়স কত? তোমার 25, 30, 35 পর্যন্ত কিন্তু একজন সন্তান কিন্তু তার পরিবারের উপর নির্ভরশীল থাকে। এখন তুমি তোমার এই যে পুরো তোমার লাইফ এক্সপেন্স, মেইনটেনেন্স, এই কস্টটা কোথা থেকে আসছে? পারিবারিক সোর্সেস অফ ইনকাম থেকে আসছে। সো দিস ইজ ইকোনমিক অর ফিনান্সিয়াল ফাংশন অফ ফ্যামিলি। এডুকেশন ফাংশন, যে এই যে শিক্ষা কিন্তু শুধুমাত্র তোমার এই সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, অনার্স, মাস্টার, এসব না। এসব তো আছেই, এগুলো দরকার, কিন্তু এছাড়াও আসল এডুকেশনটা হচ্ছে সোশ্যালাইজেশন। ওই যে আমি বললাম যে ওই ভ্যালুগুলো ফ্যামিলিতে তোমার না থাকার কারণে কিন্তু এই যে সর্বাত্মক দুর্নীতিতে আপাতত মনে হচ্ছে যে তোমার দুর্নীতিতে তো অসুবিধা কি, যে দুর্নীতি করছে তো যারা করছে তারা বড় লোক হচ্ছে, ওরা আবার সমাজে খরচ করছে। তোমার একটা ব্রিজ তৈরি দিয়ে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার দুর্নীতি করছে, দুর্নীতি অসুবিধা কি, ব্রিজটা তো হচ্ছে, এরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে চলে আসছে। কিন্তু আসলে এর প্রকৃত রেজাল্টটা কি, ইম্প্যাক্টটা কি, সেটা কিন্তু আমরা উপলব্ধি করব আরো কিছু পরে। এখনই করছি। তুমি এক জায়গা থেকে তুমি দুর্নীতির মাধ্যমে আয় করছো, আর এক জায়গায় গিয়ে কিন্তু তুমি সাফারার হচ্ছ। তুমি তোমার কাজটা ঠিক মতো পাচ্ছ না, তোমার বিল্ডিংটা ভেঙে পড়ছে, রাস্তা ভেঙে পড়ছে, ব্রিজ তোমার নষ্ট হচ্ছে। অল দোস আর যে এই যে সোশ্যালাইজেশন। কাজে সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে ভ্যালুগুলো জেনারেট হবে তোমার মানুষের মধ্যে, এবং সেই ভ্যালু মানুষ যখন স্থায়ীভাবে ধারণ করবে, তখন কিন্তু সমাজের এইসব সমস্যাগুলো থাকবে না। সোশ্যাল কন্ট্রোল, এই যে সোশ্যাল কন্ট্রোল মিনস আমরা বলেছি কি, যে কন্ট্রোল অফ বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার। তাহলে তোমার এই সোশ্যাল কন্ট্রোলটা হয় কিন্তু পরিবারের মধ্য দিয়ে। ওই যে আমরা বলছি কি, যে তোমার এডিকশন, এই যে নেশার জন্য তোমার ওই শুধু পুলিশ লাঠি লুঠি দিয়ে এইসব খুব একটা কিছু হবে না। হবে কিছু কাজ হবে, কিন্তু খুব একটা সেটা দিয়ে কিছু হবে না। মূল জায়গাটা হলো যে ফ্যামিলি। ফ্যামিলি যত শক্তিশালী হবে, ফ্যামিলি বন্ডিং যত শক্তিশালী হবে, ফ্যামিলি যে সোশ্যালাইজেশন যত শক্তিশালী হবে, তত তোমার এগুলা বিহেভিয়ারাল কন্ট্রোলটা তত শক্তিশালী হবে। রিলিজিয়াস ফাংশন, রিলিজিয়াস ভ্যালুস, রিলিজিয়াস রিচুয়ালস, রিলিজিয়াস প্র্যাকটিস, এগুলো আসলে আমরা পাই কোথা থেকে? প্রথমত ফ্যামিলি থেকে। অন্য অন্য সোর্স থেকেও আমরা কিছুটা পেয়ে থাকি, কিন্তু মেইনলি এটি কিন্তু ডিপেন্ডস অন ফ্যামিলি। সোর্সেস ইজ, তুমি বলতে পারো যে 78, 80, 90% অফ socializations, religious values comes through family. Psychological function and recreation. Psychological function is very much important. Psychological functionটা কি? যে তোমার যে মানুষের প্রশান্তি, মানসিক প্রশান্তি, শান্তি। আমি কোথায় গেলে সবচেয়ে বেশি? আমি আমার বাবা মার সাথে, আমার ভাই বোনের সাথে, ওদের সাথে যখন থাকি, সেটা দুনিয়ার সবচেয়ে আনন্দের। শুধু সময় কাটানো, গল্প করা, একসাথে খাওয়া, এটাই পৃথিবী তুমি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এটুকু তুমি অর্জন করতে পারবে না। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস সাইকোলজিক্যাল ফাংশন। ওই যে তোমার এখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে যে ওই যে এর আগে তোমরা জানো যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন একজন। তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন খুব বড় ধরনের সমস্যায় পড়েছিলেন, সেটি একটা কেলেঙ্কারি নিয়ে। তো যা হোক, উনি পরে একটা বই লিখেছেন, ওনার যে অটোবায়োগ্রাফি, একটা জীবনী। সেখানে তিনি লিখেছেন কি, যে সেই কঠিন সময়গুলোতে উনি ইমপিচমেন্টের মুখোমুখি হতে যাচ্ছেন, মানে কি, যে ওনাকে সরিয়ে দেওয়া হবে প্রেসিডেন্ট পদ থেকে। তো উনি বলেছেন যে সেই কঠিন সময়গুলোতে আমি আমার পরিবারের কাছে গিয়ে আমি শান্তি খুঁজেছি এবং শান্তি পেয়েছি। দেখো, আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রেসিডেন্টও তোমার শান্তি খুঁজছে কোথায়? তার ফ্যামিলি। ফ্যামিলি মানে কয়জন? 3জন সদস্য, ওনার একটি মাত্র মেয়ে আর ওনার স্ত্রী হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন অ্যান্ড চেলসিয়া ক্লিন্টন। সো এই যে তুমি দেখো যে একটা ছোট্ট একটি সংঘ, ছোট্ট একটি তোমার সামাজিক দল, সেখানে গিয়েই কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট তার মানসিক শান্তি খুঁজছেন। সো দিস ইজ
যে সাইকোলজিক্যাল ফাংশন অ্যান্ড রিক্রিয়েশনাল ফাংশন, যে আমরা আনন্দ, রিক্রিয়েশন মিনস আনন্দ, এন্টারটেইনমেন্ট। আমরা যতই পয়সা কড়ি দিয়ে গান বাজনা সিনেমা ইত্যাদি, কিন্তু পরিবারের সাথে সময় ব্যয় করার মতো এত আনন্দ পৃথিবীতে আর কিছু নাই। সো দিস ইজ দ্য রিক্রিয়েশনাল ফাংশন, এবং এটি মানুষকে এক ধরনের আত্মিক প্রশান্তি দেয়, যেটি মানুষের এক ধরনের মনের মধ্যে আলো জ্বেলে দেয়, যে আলো দিয়ে সে সারা পৃথিবীকে দেখতে পায়। সো দিস ইজ দ্য রিক্রিয়েশন ফাংশন অফ ফ্যামিলি। সো তাহলে আজকে আমরা যে তোমাদের সোশ্যাল ইনস্টিটিউশন আছে, আর একটি ইনস্টিটিউশন থাকলো, সেটি আজকে আর আমরা সময়ের অভাবে আলোচনা করছি না, এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে। সেটি হলো কিনশিপ রিলেশন। কিনশিপ আসলে আমি এক কথা এটা বলে শেষ করে দিচ্ছি, যে কিনশিপ হচ্ছে যে আমরা বলি কি, যে রক্তের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে এই দুইটি পন্থায় সমাজে আমাদের যে সামাজিক সম্পর্ক, সেটিকে আমরা বলি জ্ঞাতি সম্পর্ক, মানে আমাদের আত্মীয় স্বজনই হচ্ছে আমাদের জ্ঞাতি। সো তাহলে দুইটা পন্থায়। আরেকটি বলে যে কাল্পনিক অনেক ক্ষেত্রে হয় সামাজিকভাবে, তো ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না। মেইনলি হচ্ছে দুটা, যে সমাজের মধ্যে অন্য মানুষের সাথে আমাদের যে দুই ভাবে সম্পর্ক, একটি হচ্ছে যে বিবাহের মাধ্যমে, আরেকটি হচ্ছে রক্ত, মানে কি যে আমাদের বাবা মার মাধ্যমে, আমার দাদা নানা নানি, আবার আরেকটা হচ্ছে যে ওই যে শ্বশুর শাশুড়ি ইত্যাদি। এই দুইভাবে যে সম্পর্ক, এটিকে বলা হয় জ্ঞাতি সম্পর্ক। এটিও সমাজে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সো আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমরা প্রধানত দুটি প্রতিষ্ঠান আলোচনা করলাম, একটি হচ্ছে যে ম্যারেজ, আর একটি হচ্ছে ফ্যামিলি। জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা দেওয়া হলো। এরপরে তোমাদের পরীক্ষা হবে, তাহলে আমি বলে দিলাম কিন্তু যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে এই 5টা চ্যাপ্টারের উপরে, তার মধ্যে প্রধানত 4টি, 1 2 3 4, 5 নাম্বার থেকে অল্প কিছু প্রশ্ন থাকতে পারে, এর উপরে তোমাদের পরীক্ষা হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।